প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি ক্লাস 9 এবং 10 এ পড়ছো এবং চেঞ্জিং সেন্টেন্স নিয়ে সমস্যায় আছো, তোমাদেরকে সবাইকে হাসান প্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি আজকের ক্লাসে তোমাদের এই অধ্যায়ের যে জটিলতাগুলো আছে সেটা অনেকটাই কমে আসবে। তো আমরা ক্লাস শুরু করি। তাহলে প্রথমেই আমরা একটু মৌলিক আলোচনায় যাব। আমাদের এই টপিকের নামটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স, ওকে, চেঞ্জিং সেন্টেন্স। তো খেয়াল করে দেখো, দুটো শব্দ আছে, একটা চেঞ্জিং আর একটা কি বলতো, সেন্টেন্স। এই চেঞ্জিং এর বাংলা তুমি জানো পরিবর্তন করা। তো ইংরেজি গ্রামারের এই অধ্যায়ে এই পরিবর্তনটা দুই ভাবে করা হয়। একটা হচ্ছে কনভার্সন। তোমাদেরকে একটু মৌলিক বিষয় জানতে হবে, কারণ তোমাদেরকে রুল ভিত্তিক পড়া থেকে বেরিয়ে আসতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটাকে ডেভেলপ করতে হবে। তাহলে এটা কি কনভার্সন অফ সেন্টেন্স, এবং আরেকটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো কনভার্সন আর ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্য কি? দেখো, দুটোই কিন্তু চেঞ্জ করবে। এখন কি চেঞ্জ করবে? সেন্টেন্সের সাথে একটা মিনিং প্রকাশ হয়, সেই মিনিংটা অক্ষত রেখে, অর্থাৎ একই রেখে যখন সেন্টেন্সটাকে পরিবর্তন করা হয়, সেটাই হবে কি ট্রান্সফরমেশন। অর্থাৎ অর্থটা অপরিবর্তন হবে না, অর্থ পরিবর্তন না করে। তাহলে তোমার যে সিলেবাসটা আছে এটা বলতো এই ট্রান্সফরমেশনটা। আর কনভার্সনটা হচ্ছে অর্থটা পরিবর্তন করে সেন্টেন্সটাকে চেঞ্জ করে দেওয়া। তাহলে অর্থ কি হবে? এখানে পরিবর্তন হবে, পরিবর্তন হবে। তাহলে আমাদের আলোচনা কোনটা নিয়ে বলতো? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই যে এটা নিয়ে ট্রান্সফরমেশন, ওকে। আচ্ছা, তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তাহলে আমার প্রথম অংশ গেল। এবার আসো সেন্টেন্স। এই সেন্টেন্সটা দুই ভাবে ক্লাসিফাইড হয়। কয় ভাবে বলতো? দুই ভাবে। সরি, সেন্টেন্স এটা ক্লাসিফাইড হবে দুই ভাবে, ওকে। একটা হচ্ছে স্ট্রাকচার ধরে, অর্থাৎ স্ট্রাকচার ওয়াইজ। আরেকটা হচ্ছে মিনিং অনুযায়ী, অর্থাৎ মিনিং বেসড। যখন স্ট্রাকচার চিন্তা করবা তখন এটা হইতে পারে সিম্পল, হইতে পারে এটা কমপ্লেক্স, আবার হইতে পারে এটা কি কম্পাউন্ড। তো তোমাদেরকে একটু কষ্ট করে এগুলো একটু জানতে হবে, তাহলে এই চ্যাপ্টার পড়তে বেশি সুবিধা হবে। আরেকটা হচ্ছে মিনিং। তো মিনিং এর মধ্যে একটা হলো কি অ্যাসার্টিভ, তোমরা জানো। আরেকটা হচ্ছে কি ইন্টারোগেটিভ। আরেকটা কি বলতো? ইম্পারেটিভ। আরেকটা হলো কি অবজেক্টিভ, এবং লাস্টেরটা হচ্ছে এক্সক্লেমেটরি। এটা তোমরা সবাই জানো, এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি, ওকে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়টা হবে প্রধানত সিম্পল। আর সিম্পল করতে গেলে স্ট্রাকচারের পুরো বিষয়টাই কিছুটা চলে আসবে। তাহলে দেখো, চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জ হয় দুই ভাবে, কনভার্সন এবং ট্রান্সফরমেশন। যেহেতু আমাদের মিনিংটা পরিবর্তন করা যাবে না, সুতরাং আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স এটাই আমাদের সিলেবাসের বিষয়। আর সেন্টেন্সটাকে আমরা দুই ভাবে চিন্তা করব। যদি কোয়েশ্চেনে সিম্পল বা কমপ্লেক্স কম্পাউন্ড লেখা থাকে, তাহলে এটা আমাদের স্ট্রাকচার বেসড কোয়েশ্চেন, প্রশ্নকর্তা বলে দিয়েছে এভাবে চিন্তা করতে। আর যদি এগুলো কোটা লেখা থাকে, তাহলে সেটা আমাদের মিনিং ধরে করতে হবে। এই তো, এবার আসো সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড এটা যখন তোমাকে করতে বলা হবে তখন কি কি বিষয় খেয়াল রাখবা? আচ্ছা, প্রথমে তোমাকে একটা মৌলিক বিষয় জানতে হবে, সেটা হলো সবকিছু তো সেন্টেন্স কেন্দ্র করে, তাই না? তো সেক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে যেটা মূল কথা, সেটা হলো একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্ব থাকবে, এবং তারপরে থাকবে কি অতিরিক্ত অংশ হিসেবে এক্সটেনশন থাকবে। এখন এই যে ভার্বটা, এই ভার্বটা মূলত টেন্স নির্ণয় করে। আর টেন্স নির্ণয় করে বলে এর নাম হচ্ছে ফাইনাইট ভার্ব। এর নাম কি? ফাইনাইট। ফাইনাইট আমরা সংক্ষেপে লিখলাম এফভি, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, এটা তোমরা সবাই জানো। আর এই ফাইনাইট ভার্বের সামনে দেখো একটা সাবজেক্ট থাকবে, ওকে। এই ফাইনাইট ভার্বের ক্ষেত্রে মাথায় রাখবা, এই ফাইনাইট ভার্ব এটা এক শব্দে বসলে হয় মেইন ভার্ব,
আর যদি এটা একাধিক শব্দে বসে তাহলে এইভাবে তৈরি হয়, অক্সিলারি প্লাস কি মেন ভার্ব। ওকে ফাইন। আচ্ছা, দেন তোমাকে জানতে হবে ক্লজ সম্পর্কে। তো ক্লজ ক্ষেত্রে তুমি জাস্ট একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে ক্লজ কিভাবে তৈরি হয়। ক্লজে প্রথমে থাকে একটা সাবজেক্ট, এবং সাবজেক্টের পরে জায়গাটা কার বলো তো, ফাইনাইট ভার্ব। এই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মিলে কি হয়, ক্লজ হয়। শেষ, আর জানতে হবে না। এখন এই ক্লজ থেকে যদি তুমি ফ্রেজে এটা পরিবর্তন করো, তাহলে ক্লজের মূল শর্ত কি, ফাইনাইট ভার্ব থাকবে। তখন তুমি ফাইনাইটটাকে যদি করে দাও নন ফাইনাইট, তাহলে এটা ফ্রেজ হয়ে যাবে। তখন দেখবা যেহেতু ফাইনাইট ভার্ব থাকলে সাবজেক্ট থাকে, তাহলে নন ফাইনাইট ভার্ব যদি লিখে ফেলো তাহলে আর সাবজেক্টটা চলে যাবে, বাদ যাবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে এই নন ফাইনাইট ভার্বের মধ্যে কারা কারা পড়ে এটা তোমাকে একটু জানতে হবে। একটা হচ্ছে ইনফিনিটিভ, আরেকটা হলো জেরান্ড, এবং আরেকটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল, পার্টিসিপল, ইনফিনিটিভ। ওকে, তো তোমরা জানো যে ইনফিনিটিভ গঠিত হয় টু প্লাস ভার্বের বেস ফ্রম দিয়ে। আর চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে মাথায় রাখবা ইনফিনিটিভ কখন ব্যবহার করবা। ইনফিনিটিভ মূলত ব্যবহার করবা যখন উদ্দেশ্য প্রকাশ পাবে। কি প্রকাশ পাবে, উদ্দেশ্য। ওকে, জেরান্ড, জেরান্ড ভার্ব প্লাস কি আইএনজি, এবং এটা নাউনের পজিশনে বসে। আর পার্টিসিপল, এটা খুব গুরুত্বপূর্ণ, এইটা আর এইটা, এটা তোমার চেঞ্জিং সেন্টেন্সে সো মাচ ইম্পর্টেন্ট। এই পার্টিসিপল মধ্যে একটা হয় কি ভি3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, এবং আরেকটা হয় ভার্বের সাথে আইএনজি, যেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এই তো, তাহলে এটা মাথায় রাখো। নন ফাইনাইট ভার্বের মধ্যে আছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফ্রম, কখন ব্যবহার করব, যখন উদ্দেশ্য প্রকাশ করবে, উদ্দেশ্য প্রকাশ করবে। ওকে, আর হচ্ছে মূলত ব্যবহার করবো কি পার্টিসিপল। এর মধ্যে কি আছে ভি3, এবং কি বলতো ভার্বের সাথে আইএনজি। ওকে, আর ক্লজ, ক্লজ মানে কি সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব। এই ক্লজকে ফ্রেজ করে দিলে এই ফাইনাইট ভার্বটা হয়ে যাবে কি নন ফাইনাইট, আর নন ফাইনাইট হয়ে গেলে সাবজেক্টটা বাদ চলে যাবে। শেষ। এবার আসো সিম্পল নিয়ে কিছু কথা। তো সিম্পলের আসলে কি কি থাকে। সিম্পলে যেটা থাকে সেটা হচ্ছে তোমার একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে। এটা কি একটা ক্লজ কিনা, এবং এই ক্লজটা সেন্টেন্সে কাজ করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে। কি ক্লজ হিসেবে বলতো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে। ওকে, এবং এই সেন্টেন্সটা ছোট বড় মাঝারি যাই হোক, ক্লজ থাকবে কয়টা বলতো, একটা। তো আমরা লিখে দিলাম একটি ক্লজ থাকবে, একটি ক্লজ থাকবে, এর বেশি থাকবে না। প্রয়োজন সাপেক্ষে নন ফাইনাইট থাকতেও পারে, থাকতেও পারে, আবার নাও পারে, নাও পারে। তাহলে তুমি এই এতটুকু বিষয়টা জানলেই একটা সিম্পল সেন্টেন্স নির্ণয় করতে পেরে যাবে। ওকে, দেন তোমাকে কমপ্লেক্স নিয়ে একটু কথা মাথায় রাখতে হবে। তো কমপ্লেক্সের ক্ষেত্রে ধরো অ্যাটলিস্ট তোমার এই এসএসসি পর্যায়ে দুইটা ক্লজ পেয়ে যাবা, দুইটি ক্লজ থাকবে, এবং এই দুইটা ক্লজের মধ্যে একটা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট, তো তোমরা মাথায় রাখবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে যে ক্লজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করে। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে যে ক্লজটা আছে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। জাস্ট মাথায় রাখবা সাবঅর্ডিনেট ক্লজ। সাব মানে সহকারী, অর্থাৎ যেই ক্লজটা স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজটা তুমি কিভাবে চিনবা, সাবঅর্ডিনেট ক্লজ চেনার ক্ষেত্রে তোমাকে এটা চিনতে হবে, ক্লজ মার্কার। ক্লজ মার্কার সংক্ষেপে এটাকে বলবা সিএম। এখন প্রশ্ন হচ্ছে ক্লজ মার্কার কারা। ক্লজ মার্কার হচ্ছে সকল ডব্লিউএইচ ওয়ার্ড, রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট, ইফ, আনলেস, অ্যাজ, সিন্স, বিকজ, সো দ্যাট, এগুলো তোমরা জানো। এগুলোই যখন তুমি দেখবা যে এগুলোর পরে যখন একটা ক্লজ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে ক্লজ মার্কার। এবং এই ক্লজ মার্কারের মূল কাজটা হচ্ছে ক্লজকে যুক্ত করা। তাহলে ক্লজকে যুক্ত করলে এই ক্লজ মার্কারের পরে একটা ক্লজ চলে আসবে। ওকে, আচ্ছা, আমরা ডিটেলস আলোচনা করব যখন আমরা মূল কোয়েশ্চেনগুলো সলভ করব। দেন হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড। ওকে, তাহলে কম্পাউন্ডের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে এখানে দুটো
ক্লজ থাকবে এবং এই দুটো ক্লজের দুটোই হবে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দুটোই কি হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওকে, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো পরস্পরকে সমন্বয় করার জন্য এন্ড অর বাট এ জাতীয় কনজাংশন দিয়ে মূলত তোমাদের এসএসসি সিলেবাসটা প্রায় শেষ হয়ে যাবে। অর্থাৎ সামনে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, পরে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে থাকবে এন্ড অথবা বাট অথবা অর। প্রশ্ন হচ্ছে কখন এন্ড হবে। আগের অর্থের সাথে পরের অর্থ, অর্থাৎ আগের ক্লজের সাথে পরের অর্থের ক্লজের মিনিং যদি স্বাভাবিক হয়, অর্থাৎ সমান্তরালে চলে, তাহলে হবে এন্ড। যদি আগের অর্থ আর পরের অর্থ বিপরীত বোঝায় তাহলে হবে কি বাট, বিপরীত হলে কি বাট। আর যদি আগের ক্লজে পরের ক্লজের মধ্যে একটা অপশন প্রকাশ করে, চয়েস প্রকাশ করে, তাহলে কি হবে অর হবে। এই হচ্ছে তোমার মৌলিক কিছু কথা। এবার আমরা প্র্যাকটিক্যাল কোয়েশ্চেনে গেলে, বোর্ডের কোয়েশ্চেনে গেলে আশা করি যে এই বিষয়গুলো আরো বেশি স্পষ্ট হবে। তাহলে একটু মাথায় রাখবা, যদি সিম্পল করতে বলে আর দেওয়া থাকে কম্পাউন্ড, তাহলে আমরা এন্ড অর বাট এটাকে উঠিয়ে দিব। দুটো ক্লজকে একটা ক্লজে রূপান্তর করব, অর্থাৎ একটাকে ক্লজ থেকে ফ্রেজ তৈরি করব। ওকে, আর একটাকে ঠিক রাখবো। কারণ কেন ঠিক রাখবো, কারণ সিম্পলে একটা ক্লজ লাগবে। ওকে, এবার আসো, যদি কমপ্লেক্স থেকে সিম্পল করতে বলে সেই ক্ষেত্রে কি করব। ইন্ডিপেন্ডেন্ট ক্লজে কোনো হাত দিব না, পরিবর্তনটা করব এই জায়গাতে। আচ্ছা, এটা এই জায়গাতে আমরা পরিবর্তনটা করব। এই পরিবর্তন করলে আমাদের যে ক্লজ মার্কারটা আছে এটা চলে যাবে, আর এই ক্লজটা হয়ে যাবে কি ফ্রেজ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ক্লজ মার্কারটা কেন চলে যাবে। কারণ হচ্ছে ক্লজটাকে যুক্ত করাটাই হচ্ছে ক্লজ মার্কারের কাজ। মাথায় রাখবো, ক্লজকে যুক্ত করাই ক্লজ মার্কারের কাজ। সেই ক্লজটা যখন ফ্রেজ হয়ে যাবে অটোমেটিক ক্লজ মার্কার উঠে যাবে। আন্ডারস্ট্যান্ড? তাহলে কমপ্লেক্স দেওয়া থাকলে এটাকে যদি আমি সিম্পল করতে চাই, তাহলে আমার পরিবর্তনের জায়গাটা হবে এই সাব অর্ডিনেট ক্লজ। তাহলে আমি এইখান থেকে ক্লজ মার্কারটা উঠিয়ে দিব। এটা কেন উঠিয়ে দিব, কারণ এই ক্লজটা ফ্রেজ হয়ে যাবে, আর ফ্রেজ হয়ে গেলে ক্লজ মার্কার অটোমেটিক চলে যাবে। শেষ। তাহলে এবার আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা মূল আলোচনায় ফিরে আসি। দেখো, প্রথমে দেখো লেখা আছে সিম্পল। যখন সিম্পল লেখা আছে তখন আমাদেরকে ধরে নিতে হবে যে প্রদত্ত যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এটা হয় কমপ্লেক্স হিসেবে দেওয়া আছে অথবা এটা কম্পাউন্ড হিসেবে দেওয়া আছে। তো তোমাদেরকে একটু ডিটেলস একবার ক্লাসটা করলে দেখবা যে এরপর থেকে সলভ করতে একেবারে সহজ হয়ে যাবে। তাহলে এটা হয় কমপ্লেক্স অথবা কি বলতো কম্পাউন্ড। কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা সিএম পাবো, আর কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড অর বাট পাবো। তো দেখো, প্রথমে আমাদের কাজ হচ্ছে সিম্পল হোক, কমপ্লেক্স হোক, কম্পাউন্ড হোক, সেন্টেন্স তো। আর সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, এক্সটেনশন থাকে। এটা আমরা প্রথমে পড়েছিলাম। সেকেন্ড বিষয় হলো আমরা পড়েছিলাম যে ক্লজ মানে কি, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তাহলে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড করার ক্ষেত্রে আমার এই ক্লজটাকে আগে চিনতে হবে। আর ক্লজ সেটা প্রথম শর্ত হচ্ছে আগে ফাইনাইট ভার্ব নির্ণয় করবা। তাহলে দেখো এই সেন্টেন্সটা আমরা একটু পড়ে দেখি। দেখো লেখা আছে বিস কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড মেক হানি। তাহলে বিস কালেক্ট মৌমাছি সংগ্রহ করে, নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার্স ফুল থেকে, এবং মেক হানি মধু তৈরি করে। তো খেয়াল করে দেখো এই যে কালেক্ট, এটা পাস্ট হলো কালেক্টেড, আর প্রেজেন্ট কি কালেক্ট। তারপরে এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সকে V1 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে টেন্স চেনা গেলে নাম কি বলতো, ফাইনাইট। ফাইনাইটের প্রথম শর্ত কি, তার আগে কি থাকবে, একটা সাবজেক্ট থাকবে। তো দেখো এই যে বিজ, এটা একটা নাউন, আর নাউন কি সাবজেক্টে কাজ করে। তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ হয়ে গেল। আবার দেখো মেক, এটাও কি বলতো ভার্বে প্রেজেন্ট ফর্ম। তো প্রেজেন্ট ফর্ম মানে এটাও কি ফাইনাইট ফর্ম। ওকে, তাহলে দেখো এর আগে তো একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট গেল কোথায়। তো দেখো এখানে একটা সাবজেক্ট থাকার কথা ছিল, কিন্তু সাবজেক্ট আসলে ওইখানে আছে। তো কিভাবে আছে, তুমি একটু গণিতে ফিরে যাও। দেখো এটা তোমার একটা সেটের অঙ্ক, তাই না। তো তুমি এখানে এ এবং বি এর উপাদান যখন সেম পেয়েছো, একই পেয়েছো, তখন কি তুমি এটাকে একবার লিখছো। এবার তুমি চলে আসো,
দেখো ফাইনাইট ভার্ব এটা একটা, এটা একটা। দেখো কালেক্টের কাজ যে করে, তৈরির কাজও কি সে করে। তার মানে দেখো সাবজেক্ট কমন পড়ে গেছে, তাই একবার লিখে হয়ে গেছে। সেই কারণে এইখানে এই সাবজেক্টটা উজ্জ্বল হয়ে গেছে, কিন্তু সাবজেক্ট সেখানে আছে। তাহলে দেখো এটা একটা কি হয়ে গেল, ক্লজ হয়ে গেল, এবং দেখো এখানে একটা ক্লজ হয়ে গেল। তাহলে ক্লজ কয়টা হলো? দুইটা। দুইটা ক্লজ হলে কমপ্লেক্স হবে অথবা কম্পাউন্ড হবে। যদি এন্ড অর বাট পেয়ে যাও তাহলে কি হবে? কম্পাউন্ড। দেখো এন্ড আছে কিনা। সো এই প্রদত্ত বাক্যটা নিঃসন্দেহে একটা কি বলতো? কম্পাউন্ড। কম্পাউন্ড। এখন কম্পাউন্ডকে যদি তুমি সিম্পল করতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো, এই যে দেখো কম্পাউন্ডের বৈশিষ্ট্য কি? দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এই দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা এন্ড অর বাট দ্বারা যুক্ত থাকবে। তাহলে আমাকে এই এন্ড অর বাট এটা সরাইতে হবে, আর দুইটা ক্লজকে একটাই করতে হবে। এই কারণে করতে হবে, সিম্পলে থাকে কয়টা ক্লজ? একটা ক্লজ। কয়টা ক্লজ থাকে বলো তো? একটা। এবার আমরা তাহলে ফিরে আসি আগের জায়গায়। দেখো তো দেখো এখানে আমাদের দুইটা ক্লজ আছে। এখন দুইটা ক্লজের মধ্যে দেখো একটা কাজটা আগে হয়েছে, একটা কাজটা পরে হয়েছে। এখন কোনটাকে আমরা ক্লজ থেকে ফ্রেজ তৈরি করব? আচ্ছা বলো তো, ফুল থেকে নেকটার সংগ্রহ করার পরে তো মৌমাছি মধু তৈরি করে, এটা একবার চিন্তা করো। আবার চিন্তা করো যে মধু তৈরি করার উদ্দেশ্যের কারণেই তো সে কালেক্ট করে কি নেকটার, ইয়েস অর নো? তারপর প্রধান উদ্দেশ্যটা কি? মধু তৈরি করা। তাহলে এটাকে বজায় রাখতে হবে আর আগেরটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ চেঞ্জ করা মানে কি? এই ক্লজে করতে হবে কি বলতো? ফ্রেজ করতে হবে। তো ফ্রেজ করতে গেলে আমার এই ফাইনাইটটা হয়ে যাবে কি নন ফাইনাইট। আন্ডারস্ট্যান্ড? তাহলে তাহলে আমার চেঞ্জের জায়গাটা দেখো সামনে। আরো একটা বিষয় মাথায় রাখবা, ক্লজকে ফ্রেজ করতে গেলে আমার দুটো বিষয় খেয়াল রাখতে হবে, শুধু সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের পরে যদি কিছু দেওয়া থাকে সেটা পরিবর্তনের সাথে কোনো সম্পর্ক থাকে না। আন্ডারস্ট্যান্ড? তো দেখো সাবজেক্ট ছিল কি বিজ আর কালেক্ট। ওকে, এখন এই যে তুমি কালেক্ট লিখে ফেললা, তো কালেক্ট এটা কি? প্রেজেন্ট টেন্স, ভার্বের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম। ওকে, তাহলে এটাকে তুমি যদি কালেক্টিং করে দাও তাহলে বলো তো এটা পার্টিসিপল হয়ে গেল কিনা? তো পার্টিসিপল নন ফাইনাইট ভার্ব। ওকে, যখন এটা নন ফাইনাইট হয়ে গেল তাহলে বলো তো নন ফাইনাইটের সামনে কি সাবজেক্ট থাকবে? তুমি শিখেছো থাকবে না। তার মানে এই বীজটা এখানে চলে গেল। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, তাহলে বলো তো সাবজেক্ট ফাইনাইট ভার্বের পরের অংশে কোনো পরিবর্তন হয়? উত্তর হচ্ছে নো। তাহলে তুমি অটোমেটিক লিখে দাও। তাহলে কালেক্টিং কি বলো তো? নেকটার। কোত্থেকে নিয়ে আসছো? নিয়ে আসে ফ্রম দা ফ্লাওয়ার্স। ফ্লাওয়ার্স। ওকে, এবার দেখো এন্ড, বলো এটা কি থাকবে? আচ্ছা শোনো, এন্ড এখানে ছিল, আগে একটা ক্লজ ছিল, পরে একটা ক্লজ ছিল, দুই ক্লজকে সমন্বয় করেছে, রাইট? কিন্তু আগে তো আর ক্লজ নাই, ফ্রেজ হয়ে গেছে, সুতরাং এন্ডে কোনো এখানে প্রয়োজন নেই। তাহলে এন্ড তুলে দিয়ে এখানে কমা দিবা। কেন কমা দিবা? কারণ এই ফ্রেজটা মাথায় রাখ, বাক্যের শুরুতে বসলে এটা কমা হয়। এটা ডিটেলস আলোচনা যাবো না, জাস্ট মনে রাখো যে এই ফ্রেজটার উদ্দেশ্য হচ্ছে বাক্যের অর্থটাকে সুন্দর করা, এবং সুন্দর করার কাজে সে অংশ নিয়েছে অ্যাডভার্ব হিসেবে। আর অ্যাডভার্ব বাক্যের শুরুতে বসলে কমা দিতে হয়। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যের শুরুতে বসলে কি দিতে হয়? কমা দিতে হয়। তুমি এটা পাংচুয়েশনে পড়েছো। এইবার আসো মূল যে ক্লজটা, তো খেয়াল করে দেখো, মেক হানি, তো আমরা এটা লিখে দিলাম মেক হানি। মেক হানি, তুমি জানো যে এই মেকটা একটা ফাইনাইট ভার্ব, রাইট? তাহলে ফাইনাইট ভার্ব হলে তো একটা সাবজেক্ট লাগবে, তো সাবজেক্ট বসায় দাও বিজ। তো আমরা দেখো এখানে তো বীজ ছিল না, সাইলেন্ট ছিল। এখন আর সাইলেন্ট না থেকে সে প্রকাশ্যে আসবে, কারণ হচ্ছে দেখো আগে যে বীজটা ছিল এটা এখান থেকে বাদ চলে গেছে, এটা সাইলেন্ট হয় নাই বরং বাদ চলে গেছে। আচ্ছা, তাহলে এবার আমরা মিনিং চিন্তা করব যে মৌমাছি মধু তৈরি করে ফুল থেকে নেকটার সংগ্রহের মাধ্যমে। তো মাধ্যমে কথাটা দেখো বললে বাক্যটা মিলে যায়। তো সেই কারণে তুমি চাইলে এখানে একটা বাই লিখতে পারো, কারণ তোমরা জানো যে বাই দ্বারা মাধ্যম প্রকাশ পায়। কিভাবে কি উপায় কাজটা করা হইলো। ওকে, তো তুমি চাইলে বাই লিখতেও পারো, আর বাই না লিখলেও কোনো সমস্যা নেই। আশা করি এটা বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে
30 সেকেন্ডও লাগবে না, 10 সেকেন্ড রিভিশন দাও। তাহলে দেখো এন্ড এর আগে একটা ক্লজ ছিল, পরে একটা ক্লজ ছিল, তাহলে কম্পাউন্ড হয়ে গেছে। সিম্পল করবা, এন্ড অর আর তুলে দিতে হবে, একটা ক্লজকে বাদ, একটা ক্লজকে আমরা ফ্রেজ বানাবো আর একটা ক্লজকে রেখে দেবো, শেষ। এবার দেখো বি নাম্বারটা আমরা চিন্তা করি। উই ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার্স হোয়েন উই আর অপটিমিস্টিক। হোয়েন উই আর অপটিমিস্টিক, বুঝছো কিনা? আচ্ছা, মেক। তো খেয়াল করে দেখো এই সেন্টেন্সটাকে আমরা আগে চিন্তা করব। দেখো বলেছে সিম্পল, তো সিম্পল চিন্তা করলে এটা হয় কম্পাউন্ড অথবা কমপ্লেক্স। কমপ্লেক্স, আচ্ছা কম্পাউন্ড, আচ্ছা ডি, সিডি মানে ধরো কম্পাউন্ড আর সিএক্স মানে ধরো কমপ্লেক্স। ওকে, তো খেয়াল করে দেখো প্রথমে আমাকে ক্লজ চিনতে হবে। দেখো ক্যান অ্যাট্রাক্ট, তো একটু মাথায় রাখবা যে এই যে দেখো ফাইনাইট ভার্ব, এটা যদি এক শব্দে বসে তার নাম হয় মেইন ভার্ব, আর যদি এটা একাধিক শব্দে বসে তাহলে এটা অক্সিলারি প্লাস মেইন ভার্ব, এইভাবে বসে। তো দেখো ক্যান একটা মডাল এবং মডাল অলওয়েজ একটা অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারি, আর অক্সিলারি বসে কার জন্য? মেইন ভার্বের জন্য। তাহলে এই দুটো মিলে হয়ে গেল কি বলতো? ফাইনাইট। দেখো এই ফাইনাইটের সামনে কি আছে? একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, ক্লজ হয়ে গেল কিনা? দেখো উই ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার্স, হয়ে গেল। এবার দেখো আর অপটিমিস্টিক, দেখো আর একটা প্রেজেন্ট ফর্ম, তারপর এটা ফাইনাইট। দেখো উই কি? তার সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আর ফাইনাইট মিলে কি? আর একটা ক্লজ হয়ে গেল। তাহলে দেখো এই ফাইনাইট ভার্বের পরে দেখো অপটিমিস্টিক আছে, এই ফাইনাইট ভার্বের পরে দেখো দ্য অ্যাটেনশন অফ আদার্স আছে। পরিবর্তনের ক্ষেত্রে এইটার আর এটার কোনো পরিবর্তন হয় না, মাথায় রাখছে? দেখো তো আমরা পড়েছিলাম না যে পরিবর্তন করব সাবজেক্ট আর কি দিয়ে? ফাইনাইট ভার্ব। ওকে, আচ্ছা এবার দেখো আগে এবং পরে এই দুই ক্লজকে যুক্ত করেছে কি দিয়া? হোয়েন। বলতো হোয়েন একটা ডব্লিউএস ওয়ার্ড কিনা? আর ডব্লিউএস ওয়ার্ড হলে তার নাম হয় ক্লজ মার্কার, আর ক্লজ মার্কার থাকলে এই বাক্যটা হয়ে যায় কমপ্লেক্স। কি হয়ে যায়? কমপ্লেক্স। আচ্ছা তোমাদের আরেকটু দেখিয়ে দিই, দেখো তো মনে আছে কিনা। এই যে দেখো খেয়াল করো, ক্লজ মার্কার আর ক্লজ এটা থাকলে ওই ক্লজটা হয় সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটা হয় কমপ্লেক্স। আর কমপ্লেক্সকে সিম্পল করতে গেলে আমাদের এই সাবঅর্ডিনেট ক্লজটাকে পরিবর্তন করতে হয়। ঠিক আছে, মনে আছে তো? তাহলে আমরা এবার দেখো আলোচনায় ফিরে আসি। তো দেখো যেহেতু এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া আছে, তাহলে মাথায় রাখবা এই যে দেখো একটু বুঝো যে ক্লজ মার্কার এর পরে কি থাকে? একটা, একটু অন্য কালিতে দিয়ে দিই। ক্লজ মানে কাজ হলো একটা ক্লজকে যুক্ত করা। দেখো তো এটাকে এইভাবে লেখা যায় কিনা, যে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব। তুমি অঙ্কে পড়েছো না যে এ সমান সমান বি, ঠিক একইভাবে ক্লজ সমান সমান কি? সাবজেক্ট প্লাস কি? ফাইনাইট ভার্ব। পড়েছো কিনা? সুতরাং ক্লজ মার্কার সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা কি দিয়ে কি হয়? একটা কো সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হয়। তাহলে আমরা এখানে কোনো পরিবর্তন করব না। ওকে, আমাদের পরিবর্তন জায়গাটা কি? এখানে। তাহলে আমি যদি এই জায়গাটাকে ফ্রেজ তৈরি করতে চাই, তাহলে ফ্রেজ তৈরি করলে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব, এটা দেখো সাবজেক্টটা চলে যাবে, আর ফাইনাইট ভার্বটা হবে কি? নন ফাইনাইট। আচ্ছা বলো তো এই বি হচ্ছে প্রেজেন্ট, এর মূলটা কি? সরি, আর হচ্ছে কি? প্রেজেন্ট ফর্ম। এর মূল ফর্মটা কি? বি। আর এই বি এর সাথে যখন আইন যুক্ত করে দিবা তখন এটা কি হবে? পার্টিসিপল হয়ে যাবে। আর পার্টিসিপলটা কি বলতো? নন ফাইনাইট। তাহলে যখন আর কে তুমি বিং বানাইছো তখন বলতো সামনে যে উইটা ছিল, তাহলে বলতো নন ফাইনাইট ভার্বের সামনে কি আর উই থাকে? সাবজেক্ট থাকে? উত্তর হচ্ছে নো। তার মানে সাবজেক্ট নাই মানে ক্লজও নাই। আচ্ছা বলতো যদি ক্লজ না থাকে তাহলে ক্লজ মার্কারও নাই। তার মানে দেখো এখানে হোয়েনও হবে না, উইও হবে না, তাহলে আরটা হয়ে যাবে কি বলতো? বিং। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা বলতো ফাইনাইট ভার্বের পরে যে আছে তার কোনো পরিবর্তন হবে? উত্তর হচ্ছে নো। তাহলে দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা, যে বিং অপটিমিস্টিক।
বিং অপটিমিস্টিক। ওকে, তাহলে when we are optimistic এটাকে একসাথে লিখলাম বিং অপটিমিস্টিক। এটা যদি আমি বাক্যের শুরুতে লিখি তাহলে এটা ফ্রেজ হয়ে গেল, তাহলে এটা আমরা কমা দিব। ওকে, তারপরে যা আছে তাই। কি আছে বলতো? উই ক্যান অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ আদার্স। দেখো শেষ। আচ্ছা, আশা করি এটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে পরেরটা দেখো। এবার দেখো, আমরা দ্রুত করার সুবিধার্থে আনসারগুলো দিয়ে দিয়েছি। তো আনসারগুলোকে কিভাবে এই আনসারটা হয়েছে সেটা দেখার চেষ্টা করবো। তো খেয়াল করে দেখো, সিম্পল মানে এটা কমপ্লেক্স হবে অথবা কি হবে, কম্পাউন্ড হবে। তো দেখো হোয়েন আছে, রাইট? দেখো অপটিমিজম মেক্স লাইফ ইজিয়ার। অপটিমিজম মানে হচ্ছে আশাবাদ, মেক্স তৈরি করে, লাইফ জীবনকে, ইজিয়ার মানে সহজ তৈরি করে। হোয়েন যখন উই আর সারাউন্ডেড বাই প্রবলেমস, যখন আমরা সমস্যার দ্বারা আক্রান্ত হয়ে যায়, জর্জরিত হয়ে যায়। ওকে, এখন বিষয়টা হচ্ছে আমাকে এটা দেখো, হোয়েন যেহেতু আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে। আমরা ডিটেলস এর আলোচনা করলাম, তোমরা এটা বুঝতে পেরেছো। অপটিমিজমটা কি সাবজেক্ট আর মেক্সটা কি বলতো, ফাইনাইট ভার্ব। তো মাথায় রাখবো, কোনো ভার্বের সাথে যদি এস ইএস এক্সট্রা যুক্ত হয় তাহলে ওই ভার্বটা নিঃসন্দেহে একটা ফাইনাইট ভার্ব, কারণ হচ্ছে সে প্রেজেন্ট টেন্স নির্দেশ করে। আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো এই মেক্স এটা ফাইনাইট, সো এটা কি বলতো, সাবজেক্ট। আচ্ছা, চেঞ্জ করার ক্ষেত্রে মাথায় রাখবা, সবসময় রুল দিয়ে চেঞ্জ করার প্রয়োজন নাই। চেঞ্জ করার ক্ষেত্রে মাথায় রাখবা যে মিনিংটাকে ঠিক রেখে এর বৈশিষ্ট্যকে পরিবর্তন করা যায় কিনা। আমাদের করতে বলেছে সিম্পল, তো সিম্পলের প্রথম শর্ত কি ছিল? একটা ক্লজ থাকবে। ফাইনাইট ভার্ব আর সাবজেক্ট মিলে কি হবে, ক্লজ হবে। আর প্রয়োজন সাপেক্ষে নন ফাইনাইট থাকতেও পারে, নাও পারে, এটা বলেছিলাম কিনা। যদি যদি কোনো সাবঅর্ডিনেট ক্লজকে নন ফাইনাইট ভার্ব ছাড়াই পরিবর্তন করা যায় তো এটাও দোষের কিছু নেই। দেখ, এটা বুঝতে পারবা। when we are surrounded by problems, যখন আমরা সমস্যার দ্বারা জর্জরিত হই, অপটিমিজম আশাবাদ, মেক্স লাইফ ইজিয়ার, এই আশাবাদ জীবনকে কি করে, সহজ করে। তো খেয়াল করে দেখো, এই অংশটা যে মিনিং দেয়, দেখো ডিউরিং প্রবলেম সেম মিনিং দেয় কিনা একটু বোঝার চেষ্টা করো। হোয়েন দ্বারা টাইম প্রকাশ করে। ধরো আমরা 3 মাস কষ্টে ছিলাম, তাহলে এই 3 মাস মানে কি, প্রথম দিন থেকে শুরু করে এই 90তম দিন। তাহলে মাঝের যে সময়টা আমরা কষ্টে ছিলাম, এই সময়টাই হচ্ছে শুরু আর শেষের সময়টা, এই মাঝখানে দূরত্বটাই হলো ডিউরিং। সো দেখো ডিউরিং, তাহলে ডিউরিং প্রবলেমস তার মানে কি সমস্যা, এই ডিউরিং দ্বারা বোঝাই হলো চলাকালীন সময়। তাহলে সমস্যা চলাকালীন সময়ে আশাবাদ জীবনকে সহজ করে। দেখো তো, এটা যে মিনিং দেয়, অপটিমিজম মেক্স লাইফ ইজিয়ার, আশাবাদ জীবনকে সহজ করে কখন? হোয়েন উই আর সারাউন্ডেড বাই প্রবলেমস, যখন আমরা সমস্যা দ্বারা আক্রান্ত হই। তারপরে সমস্যা চলাকালীন সময়ে আশাবাদী আমাদের জীবনকে সহজ করে। তাহলে ডিউরিং প্রবলেমস মানে সমস্যা চলাকালীন সময় যেই কথা, হোয়েন উই আর সারাউন্ডেড বাই প্রবলেমস, দেখো তো সেম কথা কিনা। তো হয়ে যাচ্ছে, তো হয়ে গেলে আমরা এভাবে এটাকে চেঞ্জ করতে পারি, নো প্রবলেম। তো আমরা বলেছিলাম যেই ক্লজের সাথে ক্লজ মার্কার থাকবে না, এই ক্লজে কোনো পরিবর্তন হবে না। যেহেতু এই ক্লজে কোনো ক্লজ মার্কার নেই, দেখো এটা অটোমেটিক বসে গেছে। ওকে, তাহলে পরিবর্তনটা কোথায় হবে? ক্লজ মার্কার যুক্ত অংশে। তাই এটাকে সংক্ষেপ করে আমরা বললাম কি, ডিউরিং প্রবলেমস। আশা করি এটাও তোমার মাথায় চলে আসছে। এবার দেখো ডি নম্বরটা, খেয়াল করো, ডি নম্বরটা আমরা একটু দেখার চেষ্টা করি। বলছে কি সিম্পল। তাহলে প্রথম কাজ, বাক্যটা কমপ্লেক্স নাকি কম্পাউন্ড দেওয়া আছে এটা তোমাকে আগে ঠিক করতে হবে। দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড, আমাদেরকে অবশ্যই কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। সো দ্যাট
যাতে উই ক্যান আর্ন মানি। উই ক্যান আর্ন মানি মানে কি, আমরা যাতে অর্থ উপার্জন করতে পারি। তো খেয়াল করে দেখো, এই ক্যান একটা মডেল, আর মডেল মানে কি অক্সিলারি। বলো অক্সিলারি বসে কার জন্য, মেইন ভার্ব। একটু আগে তোমরা শিখছো অক্সিলারি প্লাস মেইন ভার্ব সমান সমান কি ফাইনাইট। আর সেই ক্ষেত্রে বলো তো উইটা কি সাবজেক্ট। সো এটা একটা কি বলতো ক্লজ। আবার দেখো মাস্ট একটা মডেল, সো এটা অক্সিলারি। ওয়ার্ক এটা কি মেইন ভার্ব, সো এটা একসাথে কি বলতো ফাইনাইট। তাহলে উইটা কি সাবজেক্ট, সো এটা আরেকটা ক্লজ। আচ্ছা, এন্ড অর বার্ড থাকলে আমরা কম্পাউন্ড, আর এগুলো বাইরে কি বলতো কমপ্লেক্স। তারপরে সো দ্যাটটা বাইরে, এটা কি ক্লজ মার্কার। এভাবে তুমি আগে শিখে ফেলো, দেন তুমি বড় হলে আস্তে আস্তে এমনি শিখতে পারবা, যদি সময় কম। আচ্ছা দেখো, এই ক্লজ মার্কার। আচ্ছা বলো ক্লজ মার্কার কাজ কি, একটা ক্লজকে যুক্ত করা। আচ্ছা বলো তো তাহলে এটাকে এভাবে বলা যায় কিনা, ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস কি বলতো পারেন্ট ভার্ব। দেখো এটা ক্লজ মার্কার সাবজেক্ট পারেন্ট ভার্ব, ওকে। আচ্ছা, এই সো দ্যাট দ্বারা কি প্রকাশ পায়, উদ্দেশ্য, ওকে। তাহলে বলো তো উদ্দেশ্য প্রকাশ পাইলে আমরা এই এই অংশটাকে যখন পরিবর্তন করব, তখন এই অংশে একটা নন ফাইনাইট ভার্ব নিয়ে আসবে। তো তোমার নিশ্চয় মনে আছে যে নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে, নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে বলো তো উদ্দেশ্যের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ইনফিনিটিভ। আন্ডারস্ট্যান্ড, ওকে। তাহলে দেখো আমরা ফিরে যাই, দেখো তাহলে দেখো আমাদের ক্লজ মার্কার সহ আছে কোনটা, এইখানে ক্লজ মার্কার যুক্ত আছে কি, এখান থেকে শুরু হয়েছে। তাহলে আমাদের পরিবর্তনটা এখানে, তাহলে এই অংশে কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড, এটা অটোমেটিক বসে গেছে। তাহলে আমি এখন ক্লজ মার্কারটাকে পরিবর্তন করে এটাকে সিম্পল করব। তাহলে আমি ক্লজ মার্কার তুলে দিব, তার মানে সো দ্যাট শেষ। বলো তো সাবজেক্ট তুলে দিব, তার মানে উই শেষ। আচ্ছা বলো তো অক্সিলারি বসে একমাত্র কার জন্য, মেইন ভার্ব। তাহলে অক্সিলারি মেইন ভার্ব বলে কি হয় ফাইনাইট, তাহলে আমি অক্সিলারি তুলে দিব। আচ্ছা, তাহলে এই আর্নটাকে আমি এখন নন ফাইনাইট করব। আর নন ফাইনাইট করার ক্ষেত্রে বলতো যদি উদ্দেশ্য প্রকাশ পায়, তাহলে নন ফাইনাইটের মধ্যে আছে কি ইনফিনিটিভ জেরান্ড, আর কি বলো পার্টিসিপল। উদ্দেশ্যের সাথে সম্পর্ক কার বলতো ইনফিনিটিভ। সো দেখো আর্ন হয়ে গেছে কি বলতো টু আর্ন। তাহলে এরপরে দেখো সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এর পরে যদি কেউ থাকে এর কোনো পরিবর্তন হয়, তুমি জানো হয় না। দেখো মানি ছিল, মানি চলে আসছে। আরেকবার দেখো, সো দ্যাট ক্লজ মার্কার সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তার মানে এটা কি সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে চেঞ্জ করতে হবে। তাহলে এর সামনে এর কোনো পরিবর্তন হবে না, দেখো অটোমেটিক চলে আসছে। তাহলে ক্লজ মার্কারটা যখন আমি ব্যবহার করলাম, দেখো এই ক্লজ মার্কারকে আমাকে সরাইতে হবে, তাহলে সরাইলাম। তো ক্লজ মার্কার সরাই দিলে অটোমেটিক ক্লজ সরে যাবে। তো ক্লজ সরে গেলে কি সাবজেক্টে সরে যাবে, আর এই ফাইনাইটটা হয়ে যাবে কি নন ফাইনাইট। তাহলে বলো তো এই যে অক্সিলারি, এটা বসে একমাত্র কার জন্য, মেইন ভার্ব, এটা বাদ দিতে হবে। তাহলে এই আর্নটা নন ফাইনাইট করতে হবে। আর নন ফাইনাইট মানে কি ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল। যেহেতু সো দ্যাট উদ্দেশ্য বোঝায়, সো আমরা কি করলাম ইনফিনিটিভ করে দিলাম। আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এই সো দ্যাট খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি লেভেলে সো দ্যাট থেকে কোশ্চেন আসেই, সুতরাং সো দ্যাট লাগবেই। তো আমরা সো দ্যাট নিয়ে এই জন্য আরো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। দেখো এটা আরো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। দেখো দে মাস্ট ওয়ার্ক, দেখো এটা অক্সিলারি, তুমি এটা জানো এটা কি মেইন ভার্ব। সো এটা কি বলো তো ফাইনাইট, তাহলে বলো দেটা কি সাবজেক্ট, ক্লজ হয়ে গেল, রাইট। দে মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, বলো সো দ্যাটটা কি ছিল ক্লজ মার্কার, ক্লজ মার্কারের পরে বসে কি সাবজেক্ট, দেখো দে হলো সাবজেক্ট। এরপর কি থাকে বলো তো ফাইনাইট ভার্ব, তাহলে বলো অক্সিলারি, প্রসপারটা কি উন্নতি করা ভার্ব, সেটা কি মেন ভার্ব। মডেলের পরে ভার্বে কোনো পরিবর্তন হয় না, তাহলে এই দুটো মিলে কি বলতো ফাইনাইট। আচ্ছা, এরপর দেখো এটা বাক্যের অতিরিক্ত অংশ, এর সাথে কোনো পরিবর্তন নাই, তাহলে দেখো এই যে চলে আসছে। আচ্ছা বলো তো সো দ্যাট এর আগের অংশের কোনো পরিবর্তন হবে না, তো দেখো এই যে দেখো চলে আসছে। তাহলে পরিবর্তনটা হবে কোথায়,
তাহলে একটু অন্য কালে দেখো, পরিবর্তনটা হবে মাত্র যে এই জায়গাতে। তো দেখো আমার ক্লজ মার্কার উঠে দিতে হবে, বাদ দিলাম। ক্লজ মার্কার তুলে দিলে ক্লজ মার্কারের কাজই ছিল ক্লজকে যুক্ত করা, অর্থাৎ ক্লজ মার্কার প্লাস ক্লজ, মনে আছে তো? আর এই ক্লজ মানে কি সাবজেক্ট প্লাস কি বলতো ফাইনাইট ভার্ব। যেহেতু আবার এই ক্লজটা থাকতেছে না, সুতরাং ক্লজ মার্কার থাকবে না, বাদ দাও। তাহলে সাবজেক্টও থাকবে না, বাদ দাও। অক্সিলারি বসলে অবশ্যই মেন ভার্ব থাকবে, আর দুটো মিলে হয়ে যাবে ফাইনাইট। আমার তো ফাইনাইট লাগতেছে না, তাহলে বলো তো এই ক্যানটাও বাদ দাও। তাহলে এই প্রসপারটা আমাকে করতে হবে কি নন ফাইনাইট। কি করতে হবে বলো? নন ফাইনাইট। আর নন ফাইনাইট মানে কি ইনফিনিটিভ জেরান্ট পার্টিসিপল। বলো সো দ্যাট দ্বারা একটু আগে পড়েছো কি প্রকাশ করে? উদ্দেশ্য। তাহলে উদ্দেশ্যের সাথে কোনটা যায়? ইনফিনিটিভ। তাই দেখো প্রসপারটা হয়ে গেছে কি টু প্রসপার। তাহলে বলো তো এর পরের অংশে কোনো পরিবর্তন হবে? হবে না, তুমি জানো। কারণ পরিবর্তনের সাথে সম্পর্ক সাবজেক্ট আর কি ফাইনাইট ভার্ব, আর সাব অর্ডিনেট ক্লজের সাথে ক্লজ মার্কার সাবজেক্ট ফাইনাইট ভার্ব, শেষ। ওকে, আচ্ছা দেখি এ জাতীয় আর কোনো সমস্যা আছে কিনা সো দ্যাট দিয়ে। আচ্ছা পরে দেখবো। কি নাম্বারটা শেষ করো। দেখো বলেছে কি সিম্পল, তার মানে এটা কি কমপ্লেক্স অর কি বলতো কম্পাউন্ড। তো দেখো দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল ক্যান গো অ্যাব্রড। প্রথম কাজ হচ্ছে তোমাকে এখানে ফাইনাইট ভার্ব চিনতে হবে। তো ফাইনাইট ভার্বের ক্ষেত্রে দেখো ক্যান গো অক্সিলারি প্লাস মেইন ভার্ব, সো এটা কি ফাইনাইট। আবার দেখো নোজ এক্সট্রা একটা এস, তুমি একটু আগে জানো এক্সট্রা এস থাকা মানে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সো এটাও কি ফাইনাইট। দেখো হু চলে আসছে, এই হুটা ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে বসে, আবার রিলেটিভ আর এ রিলেটিভ প্রোনাউন হিসেবে বসে। রিলেটিভ প্রোনাউন হলে তুমি এটা লিখে নাও, রিলেটিভ প্রোনাউন হলে সে তথ্য দিবে, আর যদি ইন্টারোগেটিভ প্রোনাউন হয় সে প্রশ্ন করবে। তো কখন তথ্য দেয় কখন প্রশ্ন করে কেমনে বুঝবা? দেখো বাক্যের শেষে ফুল স্টপ, তার মানে সে তথ্য দিয়েছে, তাহলে হবে কি রিলেটিভ প্রোনাউন। আর যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে সে প্রশ্ন করেছে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবং দেখো এই হু এর রূপভেদটা কি বলতো? হু থেকে হুজ হয়, আর হুজ থেকে হয় হম। এই হুটা হলো সাবজেক্টের ফর্ম, আর এই হুজটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, আর এই হোমটা হলো অবজেক্ট। তোমাদের মাথায় রাখতে হবে যেখানেই সাবজেক্ট তারপরে থাকবে কি ফাইনাইট ভার্ব। তাহলে হু হচ্ছে এখানে সাবজেক্ট, এরপরে এটা কি ফাইনাইট ভার্ব। এবং একই সাথে মাথায় রাখবা যে এই হু রিলেটিভ প্রোনাউন গুলো ক্লজ মার্কারে কাজ করে। তাহলে হু একই সাথে ক্লজ মার্কার, একই সাথে সাবজেক্ট, তাহলে এটা একটা ক্লজ হয়ে গেল। দেখো দ্য ম্যান এটা একটা সাবজেক্ট, আর ক্যান গো এটা একটা ফাইনাইট ভার্ব। তাহলে সাবজেক্ট এবং কি বলতো ফাইনাইট ভার্ব। ওকে, সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব। তাহলে দেখো একটা সাবজেক্ট ফাইনাইট ভার্ব, দেখো সাবজেক্ট ফাইনাইট ভার্ব, তাহলে দুটো ক্লজ হয়ে গেল। তাহলে ক্লজ মার্কার যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের পরিবর্তনের জায়গাটা হচ্ছে এখানে। আন্ডারস্ট্যান্ড? তাহলে পরিবর্তন ছাড়া জায়গাটা কোনটা? দ্য ম্যান ক্যান গো অ্যাব্রোড। তো খেয়াল করো, দেখো দ্য ম্যান ক্যান গো অ্যাব্রোড, দেখো অটোমেটিক বসে গেছে। আচ্ছা, তাহলে আমার এই জায়গাটাতে আমাকে একটু চেঞ্জ করতে হবে। তাহলে আমার এই যে এটা ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব, আমার ক্লজ মার্কার সাবজেক্ট মিলে কি একটাই শব্দ, তাহলে আমি এটা বাদ দিব। আর দেখো এই ফাইনাইট ভার্বটা হয়ে যাবে কি নন ফাইনাইট। বুঝছো কিনা? তাহলে এখানে উদ্দেশ্য কোনো বিষয়টা নাই, তাহলে এটা আমরা টু নো লিখতে পারবো না। সো এটা সরাসরি কি করবা নোয়িং পার্টিসিপল করে দিবা। তো দ্য ম্যান নোয়িং। দেখো তো এর পরে অংশটা এটা ছিল কিনা, তাহলে পরের অংশের সাথে পরিবর্তে কোনো সম্পর্ক নেই, সো এটা অটোমেটিক লিখে দিবা। তাহলে দ্য ম্যান নোয়িং ইংলিশ ওয়েল ক্যান গো অ্যাব্রোড। ইয়েস অর নো? ভেরি নাইস। আবার দেখো এটাকে এইভাবে প্রেজেন্ট করা যায় যে বাই নোয়িং ইংলিশ ওয়েল দ্য ম্যান ক্যান গো অ্যাব্রোড। বিষয়টা একই, মিনিং একই, যে লোকটি বিদেশে যেতে পারে, কিভাবে যেতে পারে, কিভাবে মানে উপায়, তাহলে বাই আসবে।
বাই নোয়িং ইংলিশ ওয়েল। তোমরা জানো বাই একটা প্রেপোজিশন, আর প্রেপোজিশন পরে ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। শেষ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই চ্যাপ্টারটা একটু টাফ হলেও আসলে যখন প্র্যাকটিস করবো একটার পর একটা, দেখবে এটা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা আর খুব দ্রুত দেখো অল্প সময়ে দেখো আর দুই একটা প্র্যাকটিস করে ক্লাসটা শেষ করে দেবো। তো খেয়াল করে দেখো, দে ডিড, তাহলে দে হলো সাবজেক্ট, ডিডটা কি পারেট ভার্ব, টেন্স চেনা যায়। তাহলে এ গ্রেট জব, এটার সাথে পরিবর্তন কোনো সম্পর্ক নাই। এন্ড আছে, দেখো এন্ড। ওয়ার প্রেজড হাইলি বাই পিপল অফ দ্য, বাই দ্য পিপল অফ দ্য হোল কান্ট্রি। খেয়াল করে দেখো, ওয়ার প্রেজড, তাহলে এটা একটা বি ভার্ব, আর প্রেজড এটা কি মেন ভার্বের থার্ড ফর্ম। এই বি ভার্বটা এখানে একটা অক্সিলারি, অক্সিলারি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম মিলে এখানে পাইরেট ভার্ব। এবং মাথায় রাখবা, বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম মিলে এটা প্যাসিভ সেন্স বোঝায়। কি সেন্স বোঝায়? প্যাসিভ। দেখো প্রেজ মানে হলো প্রশংসা করা, প্রশংসা করার কাজটা কে করেছে? দেখো খেয়াল করে দেখো, দে ডিড এ গ্রেট জব, তারা একটা ভালো কাজ করেছে, এবং এই ভালো কাজের জন্য দি এন্ড ওয়ার প্রেজড, তারা প্রশংসিত হয়েছে সবার দ্বারা। কাদের দ্বারা? দেখো, বাই দ্য পিপুল অফ দ্য হোল কান্ট্রি, সারা দেশের মানুষের দ্বারা তারা কি হয়েছে? প্রশংসিত হয়েছে। তাহলে প্রশংসা করার কাজটা করেছে মানুষ। আর বলতো প্রশংসা পেয়েছে কে? দে মানে তারা। তার মানে এই কাজটা দে করে নাই, তারা এটা গ্রহণ করেছে, আর গ্রহণ করলে হয় প্যাসিভ। আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে এন্ড দ্বারা যুক্ত হয়েছে। দেখো এই জায়গাটা, তাহলে এটা অক্সিলারি প্লাস কি মেন ভার্ব সমান কি ফাইনাল। তাহলে সাবজেক্ট কই? তাহলে এই সাবজেক্ট এখানে আছে, বাট এটা সাইলেন্ট। কেন সাইলেন্ট? ওই যে শিখছো সেট থিওরি, মিলে গেলে কয়বার লিখতে হয়? একবার। দেখো এটা একটা ফাইনাইট, সো সাবজেক্ট, এটা একটা ফাইনাইট, দেখো সেম সাবজেক্ট আমার এখানে দেয়া আছে, তাই একবার লিখলে হয়েছে। আন্ডারস্ট্যান্ড? এইবার দেখো এন্ড দ্বারা, দেখো আগে একটা ক্লজ পরে একটা ক্লজ। বলতো এন্ড অর বাট দ্বারা যুক্ত হলে ওই সেন্টেন্সটা হয় সিম্পল নাকি কম্পাউন্ড? নিশ্চয় মনে পড়েছে, এটা হবে কি কম্পাউন্ড। ওকে, তাহলে বলতো এই কম্পাউন্ড সেন্টেন্সটাকে তুমি এখন সিম্পল করবা, তার মানে একটা ক্লজকে তুমি ফ্রেজ বানায় ফেলবা। তো দেখো দে ডিড এ গ্রেট জব, এটাকে তুমি যদি ফ্রেজ তৈরি করো, তাহলে বলো তো এটা ছিল ক্লজ, দেখো এইভাবে ছিল। তো ফ্রেজ তৈরি করতে গেলে এটা হয়ে যাবে কি নন ফাইনাইট, আর নন ফাইনাইট হয়ে গেলে এই সাবজেক্টে কি হয়ে যাবে? বাদ যাবে। তুমি বাদ দাও, দে বাদ দাও। তাহলে তারপর কি ছিল বলতো? ডিড। আচ্ছা বলো এই ডিড এর বেস ফর্ম কি? ডু। এটাকে পার্টিসিপল করো, তাহলে কি হবে? ডুইং। এই দেখো ডুইং। তাহলে দেখো এরপরে ছিল কি গ্রেট জব। বলতো এর পরে যদি কিছু থাকে এর কোনো পরিবর্তন হয়? উত্তর নো, নো চেঞ্জ। তাহলে দেখো তাহলে ডুইং এ গ্রেট জব। ওকে, তাহলে এটা কি ফ্রেজ হয়ে গেল। তো ফ্রেজ হয়ে গেলে শুরুতে কি বসে? কমা, তুমি অলরেডি জানো। তারপর দেখো, তাহলে আমাদের একটা চেঞ্জ করে ফেলেছে, আরেকটা কি চেঞ্জ করা যাবে? নো। তাহলে ছিল কি বলতো? এন্ড। আচ্ছা বলো তো এন্ড এর কাজ ছিল কি? আগে একটা ক্লজ পরে একটা ক্লজ যুক্ত করা। আগে ক্লজ তো নাই, তাহলে এন্ডও থাকবে না। তাহলে এন্ড উঠে যে কি হবে? কমা, কারণ শুরুতে ফ্রেজ বসলে কমা হয়। হয়ে গেছে। এইবার দেখো এখানে সাবজেক্ট ছিল সাইলেন্ট, যেহেতু আগে দে নাই, সুতরাং তুমি এটা সাইলেন্টটাকে প্রকাশ্যে নিয়ে আসবা, দে। ওকে, তারপরে যা ছিল তাই। দেখো ওয়ার প্রেজড হাইলি বাই দ্য পিপল অফ দ্য হোল কান্ট্রি। দেখো কত সহজ। তাহলে পরিবর্তনের জায়গাটা ধরতে পারলে তোমার জন্য এই চ্যাপ্টারটা একেবারেই সহজ। তো তোমরা তোমরা মন খারাপে কিছু নাই, চ্যাপ্টারগুলো যেহেতু সহজ, সুতরাং একটু কষ্ট করলেই ঠিক হয়ে যাবে। আর একটু কষ্ট দেখো, দোজ হু আর ওয়ার মঙ্গার্স। খেয়াল করে দেখো এই ওয়ার মঙ্গার্স এর বাংলা হচ্ছে, ওয়ার মানে যুদ্ধ, আর যুদ্ধ যারা লাগায় তারা যুদ্ধবাজ। যেমন ধরো ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ লাগাচ্ছে, তাহলে দোজ হু আর ওয়ার মঙ্গার্স মেক দ্য ট্রাভেলস ফর অল।
তো খেয়াল করে দেখো এখানে আর একটা ফাইনাইট, আচ্ছা অন্য কালে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এটা দিই। আর এই হুটা কি বলতো, ক্লজ মার্কার প্লাস কি সাবজেক্ট। আগে তো আলোচনা করেছি তাই আলোচনা করলাম না। দেখো এই মেকটা এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর প্রেজেন্ট ফর্ম মানে এটা কি ফাইনাইট ভার্ব। তাহলে বলো তো এই মেক দ্য ট্রাবল ফর অল, এই ট্রাবল মানে হচ্ছে সমস্যা, তাহলে সবার জন্য সমস্যা তৈরি করে কে, তাহলে দোজ, তাহলে দোজ হলো কি আরেকটা সাবজেক্ট। তাহলে এই দোজ এর পরিচয় কি, কারা সমস্যা তৈরি করে, যারা হলো যুদ্ধবাজ। দেখো এই দোজটা প্লুরাল, এই হু ব্যবহার করা হয়েছে, হু ব্যবহার করলে এটা রিলেটিভ প্রোনাউন হয় অথবা প্রশ্ন বোঝায়, শেষে ফুল স্টপ, তাই এটা কি রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউন গুলো তার আগের নাউন প্রোনাউনকে ফলো করে। দেখো তো এটা প্লুরাল না, সো রিলেটিভ প্রোনাউন হুটাও কি প্লুরাল, তাই প্লুরালের কারণে দেখো এটা ইজ না হয়ে কি হয়েছে আর হয়েছে। আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, একটু ঠান্ডা মাথায় তুমি আমাকে বলো যে ধরো লিখলাম দোজ হু আর অনেস্ট, অনেস্ট, দোজ হু আর অনেস্ট, তো রাইট পার্ট লিখলাম পিপল। ওকে, আচ্ছা বলো তো এটা সমান সমান এটা লেখা যায় কিনা যে দা অনেস্ট পিপল, ইয়েস অর নো। দেখো মিনিং সেম কিনা, তারা যারা সৎ মানুষ, তার মানে কি দা অনেস্ট পিপল লেখা যায় কিনা। ঠিক একইভাবে দেখো তো দোজ হু আর ওয়ার মঙ্গার্স, এটা সমান সমান দেখো তো দা ওয়ার মঙ্গার্স কিনা। তাহলে দেখো তো আমি যদি এইভাবে এটা প্রকাশ করি তাহলে এর ভেতরে দেখো যে একটা সাবঅর্ডিনেট ক্লজ ছিল, এটা হারিয়ে যায়। তাহলে দেখো হু একটা ক্লজ মার্কার, তার মানে সে সাবঅর্ডিনেট ক্লজ, তাহলে দেখো এটা হারিয়ে গেল, আন্ডারস্ট্যান্ড, তাহলে দা ওয়ার মঙ্গার্স। এখন দেখো তো এর পরে যে অংশটা ছিল এটা তুমি দেখো অটোমেটিক বসায় দাও, মেক ট্রাভেলস ফর অল, এই ওয়ার মঙ্গার্স এর থার্ড পারসন কি প্লুরাল, তাই এখানে কোনো চেঞ্জ হয় নাই, এস হয় নাই, আন্ডারস্ট্যান্ড। তাহলে এবার দেখো এটা একটা সাবজেক্ট হলো, এটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটাই ক্লজ কিনা, আর একটা ক্লজ থাকলে এটা কি সিম্পল সেন্টেন্স। চাইছে কি সিম্পল, হইল কি সিম্পল, হয়ে তো গেল। সুতরাং আহামরি চিন্তা করার দরকার নাই, রুলস মেলার দরকার নাই, এটা ছিল এখানে কিতাবে এটা মিলাও, নো প্রবলেম, নো নিড। আচ্ছা আর দেখো তো আর দুই একটা আছে কিনা। ওকে দেখো আর দুইটা সলভ করলে আমাদের শেষ হয়ে যাবে। দেখো উই মাস্ট ওয়ার্ক হার্ড, আবার দেখো চলে আসছে কি সো দ্যাট, বলো সো দ্যাটটা কি ছিল, প্লাস মার্কার এবং উদ্দেশ্য প্রকাশ করে, রাইট। দেখো আবার দেখো উই হলো কি সাবজেক্ট, ক্যান আর্ন, দেখো ক্যান একটা মডেল মানে অক্সিলারি, আর্ন মানে কি মেন ভার্ব, সো এটাও কি ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে দেখো ক্লজ মার্কার যুক্ত অংশটা কি হবে পরিবর্তন হবে, তাহলে এই অংশটা কোনো পরিবর্তন নেই, সো দেখো চলে আসছে। তাহলে আমরা জানি যে ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব এখানে পরিবর্তন, তা পরিবর্তন করলে এটা উঠে যায়, সো সো দ্যাট বাদ, সাবজেক্ট চলে যায়, সাবজেক্ট বাদ, তাহলে বলতো ক্যান মডাল অক্সিলারি বসে কার্য মেন ভার্ব, তাহলে অক্সিলারি আমার বাদ চলে যাবে, থাকলো কি বলতো আর্ন, যেহেতু সো দ্যাট উদ্দেশ্য বোঝায়, আর উদ্দেশ্যের ক্ষেত্রে তোমার মনে আছে নন ফার্টের মধ্যে কি আছে আইজিপি, এটাই কি উদ্দেশ্য, সুতরাং আর্ন হয়ে গেল কি বলতো টু আর্ন। ওকে, আবার দেখো ইফ উই ডেস্ট্রয় ম্যানগ্রোভ ফরেস্ট উই উইল লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স। তাহলে আমরা ইকোলজিক্যাল ব্যালেন্স মানে হলো কি পরিবেশগত, ইকোলজিক্যাল মানে কি এনভায়রনমেন্টাল ব্যালেন্স, পরিবেশগত ভারসাম্য, উই উইল লস মানে কি আমরা হারাবো। দেখো এটা একটা অক্সিলারি আর এটা কি বলতো মেন ভার্ব, তাহলে এই দুটো মিলে হয়ে গেল কি ফাইনাইট, যার সামনে কি আছে বলতো সাবজেক্ট, সো এটা একটা ক্লজ হয়ে গেল। এই ইফটা এটা একটা ক্লজ মার্কার, আন্ডারস্ট্যান্ড, তাহলে ক্লজ মার্কারে পরে থাকে কি একটা ক্লজ থাকে, আর তাহলে তার মানে কি বলতো ক্লজ মার্কের পরে ক্লজ মানে একটা সাবজেক্ট থাকে একটা কি থাকে ফাইনাইট ভার্ব থাকে।
তাহলে উইটা কি আমার সাবজেক্ট, ডেস্ট্রয় ফাইনাইট ভার্ব। তাহলে এটাকে আমি এখন ফ্রেজ বানাবো। তুমি জানো যে সাব অর্ডিনেট ক্লজটাকে সাব অর্ডিনেট, আর একটু স্মরণ করে দিই। দেখো এই যে দেখো সাব অর্ডিনেট, দেখো কমপ্লেক্সে কি থাকে, দুটো ক্লজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা কি বলতো সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেটে থাকে একটা ক্লজ মার্কার প্লাস কি ক্লজ, আর ক্লজ ছিল কি বলতো সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব। তার মানে এই জায়গাটা চেঞ্জ হবে, আন্ডারস্ট্যান্ড, এটা চেঞ্জ হয়ে একটা ফ্রেজ হয়ে যাবে, শেষ। ফ্রেজ হয়ে গেলে দেখো থাকলো কটা, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ওই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দেখো ওটা দিয়েই তৈরি হয় কি একটা সিম্পল সেন্টেন্স। এই তো ঘুরিয়ে ফিরে দেখবা ওই একই কথা বারবার ফিরে আসবে। ওকে, তো দেখো তাহলে আমরা এই ক্লজ মার্কে বাদ দিলাম। ওকে, ক্লজ মার্ক কি করলাম, বাদ দিলাম। তাহলে অটোমেটিক আমরা কি সাবজেক্টটাকে বাদ দিব। ওকে, তাহলে দেখো অটোমেটিক আমরা কি এই সাবজেক্টটাকে কি দিব, বাদ দেব। এবং ফাইনাইট টাইপ করব কি বলতো, নন ফাইনাইট। তার মানে দেখো ইফ বাদ, উই বাদ, ডেস্ট্রয়, এটা বলতো হয়ে যাবে কি ডেস্ট্রয়। তাহলে বলতো এর পরের অংশটা কি কোনো পরিবর্তন হয়? আমরা জানি যে এর পরে যা বসে তার সাথে পরিবর্তনের কোনো সম্পর্ক নাই। ক্লজকে ফ্রেজ করতে হয় সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব চেঞ্জ করে। যদি সেটা সাবঅর্ডিনেট হয় তাহলে ক্লজ চলে গেলে ক্লজ ভার্ব অটোমেটিকও চলে যায়, শেষ। তাই দেখো ডেস্ট্রয়িং যা ছিল তাই। এবং বলতো এই যে কমা কমা, আর এটা ছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সুতরাং অটোমেটিক বসে গেছে। তাহলে আমরা হারাবো আমাদের পরিবেশগত ভারসাম্য, ঠিক আছে। কিভাবে হারাবো, তাহলে কিভাবে মানে কি একটা উপায় মাধ্যম নির্দেশ করে, সেই ক্ষেত্রে আমি বাই লিখতেও পারি না লিখতেও পারি, সমস্যা নেই, এটা অটোমেটিক প্রকাশ পাবে। আবার দেখো এটাকে পরেও লেখা যায়, অর্থাৎ এই অংশটাকে সামনে নিয়ে এসে এই অংশটাকে পরে নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে কি হবে, উই উইল লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স বাই ডেস্ট্রয়িং ম্যানগ্রোভ ফরেস্ট। যদি আমি পরে নিয়ে আসি তাহলে কমার প্রয়োজন নেই। ওকে, তোমরা অনেক আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবং লাস্ট লাস্ট এটা যদি পারো তাহলে সিম্পলে তোমার সমস্যা আশা করি অলমোস্ট শেষ। যতটুকু থাকবে এটা আসলে প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে। দেখো লেখা আছে এ ম্যান, দেখো হ্যাজ, বলো এই হ্যাজটা কি আমার প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, সো এটা কি ফাইনাইট। তাহলে ম্যানটা কি বলতো সাবজেক্ট। ওকে, অ্যান্ড ইন্টারনেট কানেকশন অ্যান্ড গেটস এ লিঙ্ক সুন। দেখো গেটের সাথে একটা এস আছে, এস থাকা মানে এটা কি বলতো ফাইনাইট ভার্ব। কি ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে এই ফাইনাইট ভার্বের সামনে একটা সাবজেক্ট থাকবেই। ওই যে শিখছো যে এরকম হলে একবার লিখলেই হয়। তার বারে দেখো তো হ্যাজের সাবজেক্ট যে, গেটেরও সাবজেক্ট কি সে, তাই কয়বার লিখছো বলো তো, একবার। তার মানে এই জায়গাতে এটা উজ্জ্ব আছে। ওকে, তাহলে এ ম্যান একজন মানুষ, হ্যাজ মানে আছে, কি আছে, অ্যান ইন্টারনেট কানেকশন, যার ইন্টারনেট সংযোগ আছে, কানেকশন মানে সংযোগ। এবং দেখো তো গেটস এ লিঙ্ক সুন, সেই ওই সংযোগটা তাড়াতাড়ি পাবে কিনা। তাহলে তুমি জানো যে আগে ইন্টারনেট কানেকশন থাকলে ইন্টারনেট ব্যবহার করা যায়। দেখো তো এই কথাগুলো পরস্পর কথা কিনা, সংযোগ নিলাম এখন ব্যবহার করব। সুতরাং বিপরীত না বুঝালে কি বসে, এন্ড বসে। তো এন্ড যেহেতু আছে, দেখো এন্ড এর আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, সো প্রদত্ত বাক্যটা ছিল আমাদের কম্পাউন্ড। কি ছিল বলতো, কম্পাউন্ড। তাহলে এই কম্পাউন্ডকে সিম্পল করতে হবে, তার মানে আমাকে এন্ডে তুলতে হবে আর একটা ক্লজকে ফ্রেজ করতে হবে। তাহলে দেখো তো খেয়াল করে দেখো এটাকে দুই ভাবে করা যায়। দেখো এই যে হ্যাজ আছে না, বলো তো এই হ্যাজ এর মূলটা কি,
হ্যাভ, এটাকে পার্টিসিপল করো, তাহলে হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন, কমা। তাহলে বলো তো এই গেটস এর সাবজেক্ট কি ছিল? এ ম্যান, তাহলে এ ম্যান গেটস এ লিঙ্ক সোন। আচ্ছা, তাহলে দেখো হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন, ওকে, এ ম্যান গেটস এ লিঙ্ক সোন। তুমি এভাবে লিখতে পারো। আর যদি মনে করো না আমি একটু ভেতরে সুন্দর করে আরেকটু ডিফারেন্ট উপস্থাপন করব, তাহলে দেখো এই চেঞ্জটা তুমি চাইলে মাঝখানে নিয়ে আসতে পারবা। দেখো মিনিং সেম থাকবে, স্টাইল সেম থাকবে। দেখো এ ম্যান গেটস এ লিঙ্ক সোন, দেখো এই জায়গাটা দেখো, এই জায়গা দেখো, এই যে এটা ছিল কি আগে হ্যাজ ছিল, আর এটা ফাইনাইট ছিল, এটার মূলটা কি ছিল? হ্যাভ, আর এটাকে পার্টিসিপল করে কি করা হয়েছে বলো তো? হ্যাভিং। দেখো হ্যাভিং। বলো যে পরের অংশের সাথে অতিরিক্ত অংশের সাথে পরিবর্তে কোনো সম্পর্ক নেই। তাহলে আমরা যদি ধরে নাও যে এইটা বাক্যে আসলেই নাই, দেখো এ ম্যান গেটস এ লিঙ্ক সুন, তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, দেখো একটাই ক্লজ হয়ে গেল কিনা। এবং দেখো মাঝখানে একটা ফ্রেজ আসছে, সো ফ্রেজের মধ্যে দেখো একটা আছে কি নন ফাইনাইট। তো নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রে তোমাদের নিশ্চয় দেখো শুরুতে মনে আছে যে, দেখো একেবারেই মনে আছে, এই যে দেখো সিম্পল হওয়ার ক্ষেত্রে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগে, এবং নন ফাইনাইট থাকতেও পারে নাও পারে, এটা প্রয়োজন সাপেক্ষে নির্ভর করে। আশা করি তোমরা এই জায়গাটা ধরতে পারছো। তো এরই সাথেই আমরা অনেকগুলো প্র্যাকটিস করলাম, ডিটেলস আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ক্লাসটা ধৈর্য ধরে যদি তুমি দেখো এবং লিখে লিখে প্র্যাকটিস করো, এর সাথে মিল রেখে তোমার সিলেবাসে তোমার যে বই আছে সেখানে বাকি যে সিম্পল করার যে কোয়েশ্চেনগুলো আছে এটা যদি প্র্যাকটিস করো, আশা করি এই চ্যাপ্টারে তুমি শতভাগ নাম্বার পাবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে হাসান প্লাস ইংলিশ রাশের পক্ষ থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ।